বুলবুল ভাই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে সবচেয়ে বেশি যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে মাত্র 3 মাসে কি করা সম্ভব। আমার মনে হয় এই কথাটা ওনারও মাথায় ঢুকে গেছে, যে কারণে উনি প্রেস কনফারেন্সে বলছেন যে উনি একটা কুইক T20 ইনিংস খেলতে চান। এই জায়গাটা আমি একটু ডিফার করি। আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে 3 মাসে একটা দেশের ক্রিকেট স্ট্রাকচারে অ্যাকচুয়ালি হাতই দেওয়া যায় না। এইটা 3 মাস, 3 বছর, 30 বছরও লাগবে পুরো ব্যাপারটা ঠিক হইতে। অ্যাকচুয়ালি এটা তো হওয়ার কথা ছিল 90-এর শুরুতে। আমরা 2000 সালে এসে টেস্ট স্ট্যাটাস পেলাম, তার আগেই এটা কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয় নাই। সেই 2000 থেকে এই 25 বছরেও হয় নাই। ক্রিকেট স্ট্রাকচার আমরা ঠিক করতে পারি নাই, আমাদের ক্রিকেট কালচার ঠিক করতে পারি নাই। ঠিক করা তো দূরে থাক, আমরা ওই পথে চলাই শুরু করতে পারি নাই। বারবার নানা স্বার্থ, নানা কনফ্লিক্ট এসে আমাদের আটকায় দিছে। এখন কথা হচ্ছে তাহলে 3 মাসে বুলবুল ভাই কি করবেন? আসলে কি T20 ইনিংস খেলতে হবে? আমি মনে করি না। আমি মনে করি না। বুলবুল ভাই কখনো T20 খেলেন নাই। ওয়ানডেও খুব ভালো খেলতেন তা না, কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তার কিছু অসাধারণ ইনিংস আছে। বুলবুল ভাই টেস্টের মানুষ, টেস্টই খেলেন। আপনার একটু সেট হইতে সময় লাগতো, আপনি সময় নেন। খুব অবাস্তব মনে হবে যে মাত্র 3 মাসের মধ্যে সেট হব কখন। স্টিল 3 মাস অনেক সময়। 3 মাস অনেক সময়। 3 মাস মানে 90 দিন। আর কাটা কাটায় তো 3 মাস না, অ্যাকচুয়ালি প্রায় 4 মাস। অক্টোবরে নির্বাচন হলে প্রায় 4 মাস, মানে 100 দিন পার করে যাবে। 100 দিন মানে অনেক ব্যাপার। 100 দিন পরে একটা নির্বাচিত সরকারের ক্ষেত্রে সাধারণত সবাই সব দেশে একটা ক্রয়পত্র বের করে যে 100 দিনে কি করলো সরকার। তার মানে 100 দিনে অনেক কিছু করা যায়। টাইমটারে ওই রকম 3 মাস 4 মাস না ভেবে বুলবুল ভাই বরং দিনের হিসাবে ভাবেন। তাতেও সন্তোষজনক না হলে ঘন্টা হিসাব করে ফেলেন যে হাজার হাজার ঘন্টা আছে আমার হাতে। ফলে আমি কোয়াইটলি সেট হয়ে আমি সুন্দর একটা 145 ইনিংস খেলি। যে ইনিংস খেলে বাংলাদেশের টেস্টে শুরু করে দিয়েছিলাম, সেই একই রকম একটা দুর্দান্ত সেঞ্চুরি করে, ক্লাসিক সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেটে আবার পথে উঠায় দিয়ে যাই। এবং সেটা সুযোগ আছে, সেইটা আমি একটু বলতে চাই। আমার ধারণা বুলবুল ভাই অলরেডি এটা একটা খসড়া করে ফেলছেন। খসড়া মানে একটা প্ল্যান করে ফেলছেন যে কি করতে হবে। এমনিতেই বুলবুল ভাই চিরকাল খুব গোছানো মানুষ, একদম খেলোয়াড়ি জীবন থেকে দেখি তো। মানে উনি যখন ব্যাট করতে নামবেন ওনার কোনো একটা জিনিস অগোছালো থাকবে না। যখন খেলবেন তখন কোনো একটা জিনিস অগোছালো থাকবে না। তারপরে এতদিন ধরে আইসিসিতে চাকরি করতেছে, নিচ অ্যান্ড এভরিথিং প্ল্যান করা, মানে একদম টাইম ধরে ধরে প্ল্যান করে এরা। যে 9টা 15-তে আমি এই ব্রিফটা দেবো, 9টা 20-এ এটা এক্সিকিউশন এই লেভেলে দেখবো, অমুক অমুক এইভাবে প্ল্যান করে। ফলে বুলবুলের প্ল্যান তো আছেই। আমি সেখানে একটা এক্সপেকটেশনের জায়গা বলি যে আমি আসলে কি দেখতে চাই। কোন 5টা কাজ বুলবুল ভাই এই সময় শুরু করে দিয়ে যাবেন। মানে তার যে সেঞ্চুরিটা হবে সেই সেঞ্চুরির 5টা ভিত্তি আমি দেখতে চাই। সেই 5টা ভিত্তি নিয়ে আজকে একটু কথা বলবো, এবং এর ভিতরে অলরেডি আমি জানি যে দুটো ব্যাপার অন্তত বুলবুল ভাই নিজেরও বিরাট প্ল্যানিং আছে এটা নিয়ে। সেই জিনিসগুলো একটু আলোচনা করবো আজকে। দেখেন, ক্রিকেটের ইতিহাসে, সারা পৃথিবীর ক্রিকেটের ইতিহাসে বুলবুল ভাইয়ের মতো ঝুঁকিপূর্ণ চেয়ারে কেউ কখনো বসছে কিনা আমি জানি না। আমার মনে হয় না যে কেউ কখনো বসে নাই। বুলবুল ভাই এখন যে চেয়ারটা বসছে, এই চেয়ারটার দিকে সারা বাংলাদেশ তাকায় আছে। একদিকে ন্যাশনাল টিমের পারফরমেন্স জঘন্য থেকে জঘন্যতর, ওই যেটা বলি 90 দশকের চেয়েও পেছনে চলে গেছে। গতকাল রাতে বুলবুল ভাই যখন অভিষিক্ত হচ্ছেন, মানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন, তখন বাংলাদেশ ন্যাশনাল টিম আরেকটা ম্যাচ হারতেছে। বোঝেন কি বাজে অবস্থা। ওদিকে ক্রিকেট বোর্ডের চাওস বা ক্যাওস যেভাবে বলেন, এটা এমন জায়গায় গেছে, এটাও সম্ভবত দীর্ঘকাল বাংলাদেশ দেখে নাই, বা আদৌ কি দেখছে? দেখে নাই। খুব কম দেশের ক্রিকেটে এরকম একটা অস্থির সময় আসে। কোনো দেশে এরকম অস্থির সময় আসলেও তারা যাকে ঠিক করার টাইম দেয়, অন্তত তাকে বলে যে যতক্ষণ ঠিক না হয় কাজ করো। কিন্তু বুলবুল ভাই সেই সুযোগ নাই। অক্টোবরে তাকে নির্বাচন দিতে হবে, এবং বুলবুল ভাই তো ক্রিকেট রাজনীতিতে ঢুকবে না। ফলে বুলবুল ভাই আবার নির্বাচন করবে না, এবং সেটা সে শুরুতেই বলে দিচ্ছে যে বুলবুল ভাই আর প্রেসিডেন্সি কন্টিনিউ করবে না। মানে এই সময় সে যেটুকু সময় পাচ্ছে এটাই তার কাজ, যা করতে হবে তাই। এখন কথা হচ্ছে যে যদি সে আগাইতে না পারে তাহলে তো খুব একটা ক্ষতি নাই, কারণ আমরা তো এই পড়েই আছি। মরা মানুষের আর ক্ষতি কি? কিন্তু ক্ষতি আছে। ক্ষতিটা হচ্ছে পার্সোনালি আমিনুল ইসলাম বুলবুলের যে একটা পুয়ার ব্র্যান্ডিং হবে। দেখেন, সব হচ্ছে ওই সবসময় আমরা একটা কথা বলি যে যে মাছটা চলে যায়, বড়শি গিলে চলে যায়, ওই মাছটাকে সবচেয়ে বড় মনে হয়। আপনি সারাদিন ধরে বসে দিয়ে মাছ ধরতেছেন, 1 কেজি 1.5 কেজি সাইজের মাছ ধরছেন, একটা মাছ চলে গেল, আপনার মনে হবে ওইটা 5 কেজি ছিল। কারণ বুলবুল ভাই তো আমাদের বড়শিতে না ওঠা মাছ। এখনো পর্যন্ত বুলবুল ভাইরে আমরা আবাহনীর কোচ হিসাবে যা একটু দেখছি,
কিন্তু অবসর নেওয়ার পরে বুলবুলের যা কিছু আমরা শুনি, সব তো শুনি, কোনো কিছু তো আমরা অভিজ্ঞতায় আনিনি। এই যে তাকে চীনারা ক্রিকেটের কলম্বাস বলে, সে আফগানিস্তানের ঘরোয়া স্ট্রাকচার দাঁড় করাইছে, তারপরে গাদা গাদা ডেভেলপিং কান্ট্রির আজকে স্মার্ট জায়গায় আনছে। এই যে এমিরেটস দেখেন, অমুক দেখেন, তমুক দেখেন, মানে সাউথ এশিয়ান যাদের ডেভেলপমেন্ট হচ্ছে, নেপাল টেপাল সবার, এইগুলার পেছনে নায়ক বুলবুল ভাই। এখন সেটা তো আমরা শুনি, সেটা তো আমরা দেখি নাই। এটা করতে গিয়ে তার একটা গ্লোবাল রেপুটেশন তৈরি হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল একদিকে টপ ট্রেনার, টপ ক্রিকেট ট্রেনার, আর একদিকে হচ্ছে টপ ক্রিকেট স্ট্রাকচার স্পেশালিস্ট। এই যে রেপুটেশন তৈরি হয়েছে, এই রেপুটেশনটা একদম ধুলোয় মিশে যাবে যদি সে এখানে কিছু করতে না পারে, যদি তার গায়ে কোনো কালি লাগে। কালি লাগার সম্ভাবনা কেন আছে, মানে শুরুতে একটু নেগেটিভ কথা বলে নিচ্ছি, তারপরে ওই 5টা জিনিস বলবো। যে এই বোর্ড থেকে দেখেন, আমি টু বি ফ্রাঙ্ক, এই বোর্ডে ফারুক ভাই কেন ব্যর্থ হলো মুক্তমুখ, এটা নিয়ে বেশি কাটা ছেঁড়া করলে অনেক কিছু বেরোয় আসবে। এই বোর্ডের লোকগুলোকে খুব বদলাইছে, মানে ফাহিম ভাই ছাড়া বোর্ড তো যারা চালাচ্ছিল গত 17 বছর, তারই একটা ক্ষুদ্র অংশ এখানে আছে। ফলে বোর্ড থেকে উনি কোঅপারেশন পাবেন না, এটাই ধরে নিতে হবে। বরং বোর্ডে আমি অন্তত 1-2 জন লোককে চিনি যারা ওনার পার্টি নিয়ে ধরার চেষ্টা করবে। বুলবুল ভাই নতুন কিছু করতে গেলে আটকায় দিবে। বাইরে তো প্রচুর লোক আটকানোর জন্য বসে আছে, ভেতর থেকেও 2জন আছে টানবে, পা ধরে টানবে। এরকম একটা অবস্থায় বুলবুল ভাইয়ের ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রায় 90 ভাগ আমি আপাতত ধরে নিচ্ছি। এই বুলবুল ভাই যত ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে কালকে থেকে মাঠে নামুক, কালকেই সে মাঠে নেমে যাবে, বুলবুল ভাই ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। ব্যর্থ হলে কি হবে, এই যে বুলবুল ভাইয়ের ভাবমূর্তি, একটা দেশে মানে লোকজন এইসব বিচার করবে না যে বুলবুল কেন ব্যর্থ হয়েছে। এই যে ফারুক ভাই ব্যর্থ হয়েছে, কেউ বিচার করতেছে? কেউ বিচার করে না, এগুলা কেউ বিচার করে না। এটা পাবলিকের নিয়ম, সারা পৃথিবীতে মানুষের নিয়ম এটা, যে ওই আপনার দায়িত্ব ছিল, আপনি ব্যর্থ হয়েছেন, মানে দায়ভার পুরোটা আপনার। কি কি কারণে ব্যর্থ হয়েছেন, কি কি ষড়যন্ত্র হয়েছে, এগুলো কেউ দেখবে না, এগুলো দেখে না, পৃথিবীর ইতিহাসে কেউ কখনো দেখে নাই। ফলে বুলবুল ভাইয়ের পিঠে সিল লেগে যাবে। বুলবুল চিনি তো, চাপাবাজি করতো, একসময় পত্রিকায় কলাম লিখতো, বিভিন্ন জায়গায় ভালো ভালো সাক্ষাৎকার দিত, দিন শেষে যেই দায়িত্ব পাইছে বুলবুলও হয়ে গেছে পাপনের চেয়ে খারাপ। লোকালি এই ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাবে, মানে বাংলাদেশে একটা সে পূজনীয় ফিগার ছিল, সেটা শেষ, একদম দেবতুল্য ফিগারটা শেষ হয়ে যাবে। আরেকটা কি হবে, ইন্টারন্যাশনাল ব্যাপারটা। বুলবুল ভাই যখন এই ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে আবার ফিরে যাবে, আইসিসি দেখেন, এখন সে আজকে থেকে কিন্তু পদাধিকার বলে আইসিসির একজন ডিরেক্টর, মানে সে যাদের আন্ডারে গতকাল পর্যন্ত কাজ করতো সে তাদের একজন হয়ে গেছে। আইসিসি তো মালিক হচ্ছে ডিরেক্টররা, মানে বস হচ্ছেন ডিরেক্টররা। ফলে বুলবুল ভাই আজকে থেকে কিন্তু আইসিসির একজন বস হয়ে গেছেন। নেক্সট যে মিটিং এই মাসেই সম্ভবত, ওই জুনের শুরুতেই মিটিং আছে, এই মিটিং এ গিয়ে বুলবুল ভাই ওই মিটিং এ এমন সব সিদ্ধান্তে অংশ নেবে যে সিদ্ধান্তগুলো এক্সিকিউট করবে বুলবুল ভাইয়ের বসরা। মানে বুলবুল ভাই গত পরশুদিন পর্যন্ত যাকে রিপোর্ট করতো, সে এখন বুলবুল ভাইয়ের কথা মতো চলবে। মানে কিরকম পজিশন এলোমেলো হয়ে গেছে দেখেন। এখন বুলবুল ভাই এখানে যদি ব্যর্থতা নিয়ে আবার আইসিসিতে ফিরে যায়, তাহলে ওই রকম একটা জুনিয়র পদ, যতই আমরা বলি শীর্ষ কর্মকর্তা, কিন্তু সিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার পদটা তো আইসিসি স্ট্রাকচারের তুলনায় জুনিয়র। ফলে বুলবুল ভাইয়ের কার্যত আইসিসিতে চাকরি করা বা ইন্টারন্যাশনালি ভাবমূর্তি ধরে রেখে অন্য কোথাও চাকরি করা, যেমন তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ায় চাকরি করা খুব সহজ, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তার একটা গুড রিলেশন আছে, সেগুলো খুব কঠিন হয়ে যাবে। মানে বুলবুল ভাই তার ক্যারিয়ারটা 3 মাসের জন্য, ওই যে বলে না দাও পে রাখ দিয়া, বুলবুল ভাই তার ক্যারিয়ার, জীবন, সুনাম সবকিছু 3 মাসের জন্য একটা বাজির বোর্ডে রেখে দিয়েছে। এখন কথা হচ্ছে সেই কাজটা সে করছে প্রচন্ড প্রচন্ড দেশপ্রেমের জায়গা থেকে। তাকে যখন বাংলাদেশ সরকার বলছে যে আপনি দেশে আসেন, কিছু একটা দায়িত্ব দিব আপনাকে, সে জিজ্ঞাসা করে না যে কি পদে দিবেন। লোকজন বলছে সিইও বানাচ্ছে, লোকজন বলছে অমুক বানাচ্ছে, তমুক বানাচ্ছে। সে দেশে আসার পরে শিওর হয়েছে তার বোর্ড প্রেসিডেন্ট বানানো হচ্ছে। বোঝেন, এইরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ করতে সে তার ওরকম নিরাপদ একটা চাকরি পালায় দিয়ে 3 মাসের জন্য চলে আসছে। আমি অন্তত শুরুতে একটা সেলুট জানায় রাখি, এবং যতদিন বুলবুল ভাই যদি সবচেয়ে বেশি দিন দুর্নাম নিয়েও ফিরে যেতে হয়, আমি অন্তত সেলুট জানাবো এই শুধু এই কাজটার জন্য। এবার বলি বুলবুল ভাইয়ের পক্ষে কি করা সম্ভব। অবশ্যই করা সম্ভব, অবশ্যই করা সম্ভব, অবশ্যই করা সম্ভব। বুলবুল ভাই বাংলাদেশের ইতিহাসে সেরা টেস্ট ব্যাটসম্যান, যদি নান্নু ভাইকে ব্র্যাকেটে রাখি, কারণ নান্নু ভাই তো টেস্ট খেলার সুযোগ পায় নাই। বাংলাদেশের সব বিশেষজ্ঞ মনে করেন বেস্ট এবার লঙ্গার ভার্সন ক্রিকেটার বাংলাদেশে জন্মানো নান্নু ভাই। কিন্তু আমরা যাদের দেখছি টেস্ট খেলতে, তাতে তো বুলবুল ভাই চেয়ে ভালো টেস্ট ব্যাটসম্যান বাংলাদেশে জন্মায় নাই। যখন বাঙালি টেস্ট খেলতে জানে না, টেস্ট কি তাই জানে না, সেই সময় তিনি সারাদিন ব্যাট করে ইন্ডিয়ার শীর্ষ বোলারদের পিটায় 145 করতেন।
এরপরেও কয়েকটা গুরুত্বপূর্ণ ইনিংস আছে বুলবুলের। মাত্র 13টা টেস্ট খেলার সুযোগ পাইছেন এবং সে সময় বুলবুল ভাই অলরেডি বুড়ো। যে বয়সে এসে ইনিংসগুলো খেলতেছেন সে সময় বুলবুল ভাই সোনালি সময় না। ফলে বুলবুল ভাইকে টেস্টই খেলতে হবে, একদম প্রপার টেস্ট খেলতে হবে, সেট হইতে হবে, সেট হয়ে তাকে ঠিক করতে হবে যে আমি এই 5টা মাইলস্টোনে, এখন সেটা বুলবুল ভাই 7টা ভাবতে পারেন বা 3টা ভাবতে পারেন বা 9টা ভাবতে পারেন, কিন্তু আমি বুলবুল ভাইয়ের কাছ থেকে 5টা পদক্ষেপ দেখতে চাই। প্রথম পদক্ষেপটা আপনারা সবাই জানেন যে আমি কি বলবো। আমার কন্টেন্ট এর আগে যদি 1-2বার দেখে থাকেন তাহলে আপনারা সবাই জানেন যে প্রথম পদক্ষেপটা কি আশা করি। সেটা হচ্ছে গঠনতন্ত্র সংস্কার। একদম গঠনতন্ত্র, আমি এটাকে বলি শুধু গঠনতন্ত্র না, গঠনতন্ত্র বললে জিনিসটা ছোট হয়ে যায়, অ্যাকচুয়ালি ক্রিকেট বোর্ড সংস্কার। ক্রিকেট বোর্ড সংস্কারের জন্য তাকে একটা কমিটি করতে হবে, যেটা কয়েকদিন আগে ফারুক ভাই একবার করছিল, আবার করতে হবে। এবং সেখানে আমি মনে করি না শুধু বোর্ডের লোক রাখা উচিত হবে, এখানে বাইরে থেকেও এক্সপার্ট নিতে হবে, লিগাল উইং থেকে এক্সপার্ট নিতে হবে, যারা ইন্টারন্যাশনাল বিভিন্ন ফেডারেশন সম্পর্কে বোঝেন এরকম এক্সপার্ট থাকবেন ওই কমিটিতে। এছাড়া রাষ্ট্রের প্রতিনিধি থাকবেন, বিভিন্ন অঙ্গনের লোকজন নিয়ে সিভিল সোসাইটির লোকজন থাকবে, অবশ্যই ক্রিকেট বোর্ডের সদস্যরাই সেখানে সংখ্যাগুরু থাকবেন। তারা একটা প্রপার গঠনতন্ত্র সুপারিশ করবেন এবং সেখানে একটা ফোকাস থাকবে যে আমরা কি করতে চাই, এই গঠনতন্ত্র থেকে আমরা কি পেতে চাই, সেটা হচ্ছে ন্যায় বিচার, জাস্টিস পেতে চাই। আমরা সারা দেশের বোর্ড হিসাবে ক্রিকেট বোর্ডকে দাঁড় করাতে চাই। এই যে এখন এটা ঢাকা ক্রিকেট বোর্ড হয়ে আছে, এটা ঢাকা ক্রিকেট বোর্ড, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, এটা ডিসিবি। এই ডিসিবি থেকে বের করে এনে এটাকে বিসিবি বানাতে হবে। এই বিসিবি বানানোর জন্য সারা দেশ থেকে প্রপারলি ক্রিকেটের প্রতিনিধিত্ব যাতে থাকে কাউন্সিলরদের ভেতরে, যারা ভোট দিয়ে বোর্ড নির্বাচন করবেন, সেটা নিশ্চিত করতে হবে। সেটা করার জন্য কি কি করতে হবে এটা বাংলাদেশের এক্সপার্টরা জানেন, সবাই জানেন। সেইটা আমি আর নতুন করে না বলে প্রপারলি সারা দেশে কাউন্সিলরশিপ ডিস্ট্রিবিউট করতে হবে এবং আমাদের বোর্ডকে একটা ফাংশনাল অবস্থায় নিতে হবে। আমাদের বোর্ডে অনেক আনজাস্টিফাইড এবং অন্যায়পরায়ণ ধারা আছে। যেমন এই যে দেখেন, বোর্ড সভাপতিকে বোর্ড ডিরেক্টররা অপসারণ করতে পারেন না, এটা তো একটা অগণতান্ত্রিক ব্যাপার, এটাকে সংযুক্ত করতে হবে। এরকম যত অগণতান্ত্রিক ব্যাপার আছে এবং অন্যায়পরায়ণ ব্যাপার আছে সবকিছুকে সরাতে হবে, সরায় এটা প্রপারলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিণত করতে হবে। সেটার জন্য সারা দেশের ক্রিকেটের এবং ক্রিকেটারদের এবং ক্রিকেট সংগঠকদের প্রতিনিধিত্ব থাকতে হবে প্রপারলি কাউন্সিলরশিপে, একদম প্রপোর্শনালি। হ্যাঁ, ঢাকা ক্রিকেটটা বেশি হয়, ঢাকা ক্রিকেটই পুরো বাংলাদেশকে টিকায় রাখছে, ফলে তাদের প্রতিনিধিত্ব একটু বেশিই থাকবে, এইটা মেনেই নিতে হবে। কিন্তু বেশি মানে এই না যে 90%। সারা দেশ তাইলে কি করতেছে, এই যে চিটাগাং এত ক্রিকেটার প্রডিউস করে, রাজশাহী এত ক্রিকেটার প্রডিউস করে, আমাদের খুলনা এত ক্রিকেটার প্রডিউস করছে, ওরা অন্যায় করে কি? ওরা যে এত ক্রিকেট খেলে ওরা এলাকায়, ওরা পায় কি? ওদের ওই জাস্টিসটা দিতে হবে। সেইটা নিশ্চিত করার জন্য আপনার দরকার হচ্ছে ক্রিকেট বোর্ড সংস্কার, যেটা অ্যাকচুয়ালি গঠনতন্ত্র সংস্কার। এই গঠনতন্ত্র সংস্কারটা প্রথম কাজ, একদম প্রথম কাজ। এই ক্ষেত্রেই হচ্ছে বুলবুল ভাই যখনই এই কাজটা শুরু করতে চাইবে, যদি চায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বাধায় পড়বে, যেটা ফারুক ভাইরা পড়ছিল। প্রথমে ঢাকার যে ক্রিকেট কর্মকর্তারা আছেন তারা আবার সেরাটনে মিটিং করবেন, মিটিং করে হুমকি দমকি দিবে, ক্রিকেট বন্ধ করে দেওয়ার কথা বলবে। বুলবুল ভাইকে এক্ষেত্রে সরকারের সর্বোচ্চ সহযোগিতা নিতে হবে। এবং আমি যেটা মনে করি যে এই ক্ষেত্রে একটা বুলবুল ভাই কৌশল অবলম্বন করতে পারেন, এটা আমি জানি না বুলবুল ভাই আমার এই কন্টেন্ট দেখবেন কিনা। সেটা হচ্ছে এই যে সংস্কার কমিটিটা, এই সংস্কার কমিটিটা আইসিসি, এনএসসি, বিসিবির কোলাবোরেশনই করা যায়। আইসিসি, এনএসসি এবং বিসিবির কোলাবোরেশনে আপনি যখন একটা সংস্কার কমিটি করবেন, এটা একটু ব্যাপকতর আলোচনার বিষয়। এই যে আগামী মাসে আপনি আইসিসিতে যাচ্ছেন, ব্যাপারটা আইসিসিতে তোলেন যে আমার দেশের যে গঠনতন্ত্র আছে বিসিবির, এটা জাস্টিস করে না, এইটাকে আমরা ঠিকঠাক করতে চাই। তো সেই ঠিকঠাকটা তো হুট করে আমরা চাইলে করতে পারবো না, তোমাদের ইনপুট দরকার। তোমরা একজন মেম্বার দাও আমাদেরকে, উপদেষ্টা মেম্বার, সে থাকবে। এনএসসি এটার সঙ্গে ইনভলভ থাকবে, এটা আইসিসি দিয়ে অনুমোদন নেওয়া হতে হবে। যে এনএসসির ইনভলভমেন্টসের কথা কেন বলতেছি, এনএসসির ইনভলভমেন্টস থাকলে সরকারের ইনভলভমেন্ট থাকে, তখন সরকারের বিরুদ্ধে হুটহাট করে কেউ কিছু বলতে পারে না। এটা একটু টেকনিক্যালি একটা বড় ব্যাপার, যে আপনি যখন এনএসসির কাউকে ধরেন ওইটার একজন যুগ্ম আহ্বায়ক বা পদাধিকার বলে, ওনাদের তো আবার সেক্রেটারিটারির ব্যাপার থাকে, পদাধিকার বলে, উনি যে জায়গায় ফিট হন সেই জায়গায় রাখেন, তখন ওইটা তো সরকারি একটা কমিটির ফ্লেভার আছে না, ওইটার বিরুদ্ধে হুট করে কিছু করা যায় না। এবং এটার সঙ্গে একটা দারুণ সুবিধা যেটা বুলবুল ভাই পাবে, যেটা ফারুক ভাই পায় নাই, সেটা হচ্ছে দুদক কিন্তু একটা চলমান তদন্ত আছে তাদের বিসিবি নিয়ে। যতদূর পত্র পত্রিকায় দেখছি দুদকের তদন্তের এখতিয়ার সম্ভবত গঠনতন্ত্র পর্যন্তও আছে। তারা সম্ভবত গঠনতন্ত্র দেখতেছে যে এই গঠনতন্ত্র কোনোভাবে দুর্নীতিকে উস্কে দেয় কিনা। তো তাদের কাছ থেকেও একটা সুপারিশ নেন। আপনি যখন এইগুলোর নিয়ে বোর্ডে বসবেন যে দেখেন আমার কাছে আইসিসির সুপারিশ আছে, এনএসসি এটার সঙ্গে ইনভলভ এবং এই দুদকের সুপারিশ আছে,
তখন আসলে এইসব সিন্ডিকেট বলি বা যেভাবে বলি, সিন্ডিকেট শব্দটা বেশি না বলি, কারণ ওনরা তো এন্ড অফ দ্য ডে সিন্ডিকেট বলি অভিমান থেকে। কিন্তু এই সংগঠকরাই তো বাংলাদেশের ক্রিকেট টিকায় রাখেন, ওনাদের আবদারের জায়গা থেকে, আদরের জায়গা থেকে বলি, রাগ করি, এছাড়া আর কিছু না। ওনরা যে সিন্ডিকেট মানে যে খুব খারাপ লোক হয়ে গেছেন তা না, সেই অর্থে সিন্ডিকেট বলি। মানে ওনরাও আর তত সাহস পাবেন না। আর আমার ধারণা ইতিমধ্যে তারা বুঝতে পারছেন যে এটা করা দরকার, এটা তারাও এবার সমর্থন দেবে। আমি যতদূর বুঝি শুনি, তারা এবার বুঝতে পারছেন যে জাতীয় ক্রিকেটের স্বার্থে এটা করা দরকার। তবে বোঝেন বা না বোঝেন, বিরোধিতা হোক বা না হোক, যাই হোক এটা করতে হবে। এটা না করলে ক্রিকেট কিন্তু এখানে থেকে যাবে। এই পদক্ষেপটা যদি শুরু না করা যায়, বাকি সবকিছু করা অর্থহীন। দ্বিতীয় পদক্ষেপ যেটা বলবো সেটা হচ্ছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ। এই ব্যাপারে বিস্তারিত বলতে চাই না, এই ব্যাপারটা পৃথিবীতে সবচেয়ে ভালো বোঝে কে? আমাকে একটু বলেন তো, পৃথিবীতে সবচেয়ে ভালো বোঝে কে? আমিনুল ইসলাম বুলবুল। মানে আপনি কি করে প্রান্তিক অঞ্চলে ক্রিকেট ছড়াবেন এবং সেইটা আপনি পিরামিড আকারে এসে শীর্ষে পৌঁছাবে, এই স্ট্রাকচার পৃথিবীতে তৈরি করতে পারার সবচেয়ে বড় এক্সপার্ট হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। তাকে এই জন্যই আইসিসি বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে দায়িত্ব দিয়ে পাঠায় যে বুলবুল আগামী 3 মাস আপনি একটু আফগানিস্তান নিয়ে কাজ করেন, ওদের একটা পিরামিড বানায় দিয়ে আসেন, যে ওদের কিভাবে একদম ওই পাখতুন এলাকা থেকে শুরু করে ইয়েতে কাবুলে এই ক্রিকেটটা পৌঁছাবে। এর মধ্যে অ্যামেচার ক্রিকেট থাকে, আনন্দের ক্রিকেট থাকে, ফার্স্ট ক্লাস ক্রিকেট থাকে, লিমিটেড ওভার থাকে, সব চলতে চলতে এটা উপরে আসে। অলরেডি আমাদের গঠনতন্ত্রে আঞ্চলিক যে ক্রিকেট সংস্থা, এটা পাশ হয়ে আছে, ফাংশন শুরু হয় না, ওটাকে ফাংশন শুরু করাইতে হবে। আর আমি যতদূর জানি আগামীকালকে বিকেন্দ্রীকরণ নিয়ে একটা বিশাল প্রেজেন্টেশন বোর্ডের সামনে বুলবুল ভাই হাজির করবেন। মানে ওনাকে যে এপ্রিলে কন্ট্যাক্ট করছে বা তারও আগে থেকে, অ্যাকচুয়ালি আমি যদি একটু মানে আমি ভাবছিলাম আজকে অফ দ্য রেকর্ড কিছু বলবো না, তারপরে একটু বললি, বুলবুল ভাইয়ের সঙ্গে প্রথম সরকার যোগাযোগ করছে এই সরকার শপথ নেওয়ার পরপরই। সরকার পক্ষ থেকে কে যোগাযোগ করছে সেটা না বলি, উনি তখনই বুলবুল ভাইকে বলছিলেন যে আপনি একটু এসে এরকম একটা উপদেষ্টামূলক দায়িত্ব গ্রহণ করেন। তখন নানা কারণে এটা হয় নাই, কিন্তু তখনই বুলবুল ভাই যে হয় নাই আর প্রস্তাব পাওয়া এর মাঝখানে যে টাইমটা গেছে, তখনই বুলবুল ভাই আসলে তার প্রথম প্ল্যানিং করে ফেলছে যে সে তার যদি আসতে হয় এসে কি করবো। ওই যে বললাম যে প্ল্যান ছাড়া সে কিছু করতে পারে না। তার একদম কাজ হচ্ছে দুর্দান্ত একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে একদম ঘন্টা মেপে 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 কাজ করা, এটা করেই সে অভ্যস্ত। ফলে বিকেন্দ্রীকরণ নিয়ে আমি আর কথা না বলি, এটা বাংলাদেশে কারোরই বলার যোগ্যতা নেই। মানে আমি সবসময় তো বলি যে আমার যোগ্যতা নেই, এটা বাংলাদেশে বুলবুলকে কারোরই বলার যোগ্যতা নেই। ও সে যেসব টার্ম ওখানে ইউজ করবে, সে পিরামিডের যেসব স্তর নিয়ে কালকে প্রেজেন্টেশন দিবে, আমি যতদূর জানি এটা কালকেই হবে। ফলে এইগুলা আমরা এই লেভেলে পৌঁছাইতে পারবো না, জাস্ট আমরা শুনবো, দেখবো, এবং আশা করি যে ব্যাপারটা শুরু করে দিয়ে যাবেন তিনি। 3 নাম্বার কাজ, বিসিবিকে কলঙ্ক মুক্ত করতে হবে। বিসিবিকে না, বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্ক মুক্ত করতে হবে। বাংলাদেশের ক্রিকেট সেই 90 থেকে শুরু করে এই 2025 পর্যন্ত বেশ কিছু বড় বড় কালির দাগ লেগে আছে, যেগুলোর কোনো রহস্যের শেষ হয় নাই। এইগুলার ব্যাকলগ আমরা টানতেছি। আমাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশের ক্রিকেট 2 পা আগায় 3 পা টেনে ধরে এই ব্যাকলগ গুলো। এই ফিক্সিং কেলেঙ্কারি, এই টেন্ডার নিয়ে অনিয়ম, এই টাকা সরানো, অমুক তমুক, আমি বিস্তারিত কোনো অভিযোগে যাচ্ছি না, কিন্তু আছে, এগুলো আছে। সর্বশেষ বিপিএলেও আমরা দেখছি প্রচুর ফিক্সিং কেলেঙ্কারি হয়েছে, প্রচুর অনিয়ম হয়েছে, প্রচুর অন্যায় হয়েছে, টাকা সরানোর প্রচুর অভিযোগ হয়েছে। এখন এইগুলাকে এই 2025 সালে এসে আলাদা আলাদা করে আপনি আর অ্যাড্রেস করতে পারবেন না, সেই সুযোগ নাই। আর প্রত্যেকটাতে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটিগুলো একটা রিপোর্ট দিছে, সেই রিপোর্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে এক্সিকিউট হয় নাই। আমি মনে করি একটা সত্যানুসন্ধান কমিটি বা এই জাতীয় কিছু একটা কমিটি করতে হবে, যেটা কোনোভাবেই বিসিবির নেতৃত্বে থাকবে না। এই জিনিসটা বিসিবি প্রেসিডেন্ট করে দিবেন, সবচেয়ে ভালো হয় কোনো একজন অবসরপ্রাপ্ত বিচারপতি বা রাষ্ট্রের হেল্প নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে যদি বিষয়টা দেওয়া হয়, তিনি 5-7 জন লোক নেবেন, যার সিংহভাগ ডমিনেট করবে ক্রিকেটের লোকজন, কিন্তু কোনোভাবে বিসিবির লোকজন না। এখানে একজনও বিসিবির লোক থাকতে পারবে না। এই কমিটি কাজ করবে 1-1.5 বছর ধরে। এটা শুধু বুলবুল ভাই শুরু করে দিয়ে যাবেন। এই কমিটি ইমিডিয়েট রেজাল্ট দিতে হবে তা না, এই কমিটিকে কালকেই কিছু করতে হবে না। এই কমিটি যেটা করবে একটা শ্বেতপত্রের মতো তৈরি করবে। এটা শুধু পাপন ভাইদের জামানা নিয়ে করবে তা না, লবি ভাইয়ের জামানা নিয়ে হবে, তার আগে হবে। মানে এ পর্যন্ত ক্রিকেটের ন্যায় অন্যায় কি হচ্ছে একটা সত্যানুসন্ধান হতে হবে, হয়ে একটা ভার্ডিক্ট দিতে হবে। দেখেন এই কথাটা কেন বলতেছি, এই ব্যাকলগটা এক তো থিওরিটিক্যালি আপনি এই ধরনের পাপের বোঝা নিয়ে লম্বা সময় হাঁটতে পারবেন না। আপনি যখনই হাঁটতে যাবেন আন্দাজে লোকজন বলবে যে ওই অন্যায়ের সঙ্গে জড়িত। মানে একটা বোর্ডে যখন একটা অন্যায় হয়, আমাদের প্রত্যেকটা বোর্ডে তো অন্যায় হচ্ছে, এই যে বোর্ড ইমিডিয়েট পাস্ট বোর্ড, এই বোর্ডেও তো প্রচুর অন্যায় হয়েছে, এই বিপিএল এর সময় হয়েছে। এই অন্যায়ের পাপের ভাগিদারটা আসলে কে? এখন যে কয়জন থেকে গেল,
কালকেই কতগুলো পত্রপত্রিকায় লেখা হয়েছে যে মূল অন্যায়কারী এরা যারা থেকে গেছে ফারুক না। এখন আমরা তো কেউ জানি না আসলে মূল অন্যায়কারী কে, কিন্তু দেখেন গণহারে সবাই কিন্তু পাপী হচ্ছে। আমার মা একটা কথা বলতেন যে চোর চুরি করে একবার পাপী হয়, আর যারটা চুরি করে সে হয় 10 বার পাপী। কেন? কারণ হচ্ছে সে 10 জন নিরপরাধেও চোর পাবে। আপনার জিনিস চুরি গেলে তো আপনি একজনকে টার্গেট করেন না, আপনি 10 জনের কথা ভাবেন যে রাম নিতে পারে, শ্যাম নিতে পারে, রহিম নিতে পারে, করিম নিতে পারে। এখন এর ভিতরে অপরাধী তো মাত্র একজন, বাকি 9 জন আপনারা অভিশাপ দিচ্ছেন না। এই অভিশাপটা আমরা কেন জাতি হিসাবে নিব? আমরা জানতে চাই প্রপার অপরাধীকে। এবং এখানে একটা কথা বলি, একটু নিষ্ঠুর একটা কথা বলি, এই অপরাধীর সংখ্যা খুব বেশি না। আপনার যেমন মনে হচ্ছে যে দাদা যেরকম একটা প্রস্তাব দিচ্ছে সত্যানন্দ সন্ধান কমিটির, এটা যদি করা হয় তাহলে তো ঠক বাঁচতে গা উজাড় হবে, একদমই না। আপনার কি ধারণা বাংলাদেশ ঠগে ভরে গেছে? তাহলে এই দেশটা টেকে? মোটেও না। বাংলাদেশে ভালো মানুষই বেশি, ক্রিকেটেও ভালো মানুষই বেশি। আমি এতকাল ধরে ক্রিকেট দেখি ভাই, এখনো পর্যন্ত ঘরে ভাত নাই ক্রিকেটের পিছনে দৌড়ায় বেড়াচ্ছে এরকম সংগঠকরা আছে, এই বোর্ডেও আছে এরকম ভালো লোকেরা। ফলে সবাইকে খারাপ ভাবা যাবে না, এবং সেইটা নিশ্চিত করার জন্য এই কমিটি করা দরকার। বেরোবে দেখবেন আপনি যে গত 25-30 বছর ধরে মাত্র অল্প কয়েকটা লোক এই গুটিবাজি করতেছে। এই সমস্ত অন্যায়ের পিছনে অল্প কয়েকটা লোক, অল্প কয়েকটা নাম বেরোবে। যখন 1 বছর পরে শ্বেতপত্র প্রকাশিত হবে, আপনি তাদেরকে ক্রিকেটে অবাঞ্ছিত করে দেন, রাষ্ট্র তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেবে আলাদা কথা, কিন্তু এই লোকগুলোর আর ক্রিকেটের জায়গা দেন না। এই লোকগুলোর চ্যাপ্টার এখানে ক্লোজ হয়ে যাবে। এই সত্যানুসন্ধান কমিটির সেরা কাজ যেটা হবে, যেদিন তারা একটা শ্বেতপত্র প্রকাশ করবে, ওখানে তো তারা বলবে যে এই দিজ আর দ্য ফিগার্স, তারা হচ্ছে মূল কালপ্রিট। ফলে আপনি তাদেরকে যখন অবাঞ্ছিত করে দিবেন, ক্রিকেট দেখবেন একদম ফ্রেশ একটা জায়গায় চলে আসছে। এই জিনিসটা আরেকটা বড় কাজ হবে। এই 3টা বললাম আসলে ক্রিকেটের বেসিক ডেভেলপমেন্টের কথা এবং একটা কলঙ্ক মোচনের ব্যাপার। এবার একটু ভবিষ্যৎমুখী 2টা প্রস্তাব করি, যে 2টা কাজ বুলবুলের কাছ থেকে আশা করি। প্রথমটা হচ্ছে আর্কাইভ এবং মিউজিয়াম। এই জিনিসটা ভবিষ্যৎমুখী ঠিক না, এটা যখন হোম অফ ক্রিকেট হয় মিরপুরে, তখনই কিন্তু এইটা আমাদের প্রত্যাশা শোনানো হয়েছিল যে হোম অফ ক্রিকেটে একটা মিউজিয়াম হবে। সারা পৃথিবীর সমস্ত হোম অফ ক্রিকেটে, যেটা তাদের মূল ভেন্যু, কোনো কোনো দেশে একাধিক ভেন্যুতে একটা মিউজিয়াম থাকে, একটা স্মারক সংগ্রহশালা থাকে। প্রপার মিউজিয়াম এখনই হবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমরা এখনই প্রপার মিউজিয়াম করার মতো কালেকশন আমাদের আছে কিনা জানি না। আমাদের এই হোম অফ ক্রিকেটে অনেক জায়গা পড়ে আছে, অনেক জায়গা পড়ে আছে, অনায়াসে সুন্দর একটা মিউজিয়াম করা যায়। এবং যা আমাদের হাতে আছে এই মুহূর্তে, ওই রকিবুল ভাইয়ের ব্যাট, অমুকের ক্যাপ, এক বুলবুল ভাইয়ের জার্সি ঝুলায় রাখলে ওইটা দেখতেই তো বাচ্চা কাচ্চা আসবে যে এইটা পরে সে প্রথম টেস্ট সেঞ্চুরি করছিল। আশরাফুলের সেই ব্যাটটা আমরা দেখতে চাই, সাকিবের সেই বলটা দেখতে চাই, তামিমের ব্যাটটা দেখতে চাই, সুমন ভাইয়ের ব্যাটটা দেখতে চাই, মাশরাফির বলটা দেখতে চাই, মানে বিখ্যাত সব পারফরমেন্সের। শুধু তাই কেন, ধরেন সচিন টেন্ডুলকার এখানে তার 100তম সেঞ্চুরি করছেন, এরকম বাইরেরও অনেক গ্রেটরা তো এখানে বড় বড় পারফর্ম করে গেছেন। ওয়াসিম আকরাম এখানে হ্যাট্রিক করছেন। সেই জিনিসগুলোর মেমোরাম কিছু কালেকশন করা খুব কঠিন কিছু না তো। ক্রিকেট বোর্ড থেকে ওয়াসিম আকরামরা একটা মেইল দিলেই হবে। অধম দেবব্রতও যদি ওয়াসিম ভাইয়ের একটা টেক্সট দেয়, ওয়াসিম ভাই নিশ্চিত বলবে আচ্ছা তোমাদের মিউজিয়ামের জন্য এটা পাঠাবো। কথার কথা বলতেছি, এরকম বাংলাদেশে বহু লোক আছে যারা ওয়াসিম ভাইরে রিচ করতে পারে, সচিনের রিচ করতে পারে, তারা এগুলো কালেকশন করবে। বাংলাদেশে কিরণ ভাই, জুনায়েদ, এদের মতো টপ লেভেল ক্রিকেট সংগ্রাহক আছে, তাদের হেল্প নিতে হবে, তাদের কাছে হেল্প নিতে হবে যে তোমরা তোমাদের সংগ্রহশালা থেকে কিছু জিনিস আমাদের গিফট করো যেগুলো তোমাদের ডুপ্লিকেট হয়ে আছে। আমরা বলতেছি না তোমার পার্সোনাল সংগ্রহশালা নষ্ট করে তুমি আমাদের দাও, ওরা হেল্প করবে এবং ওরা ওদের কমিউনিকেশন দিয়ে হেল্প করবে। ওরা এতকাল ধরে সংগ্রহশালার কাজ করতেছে, ওরা জানে, কিরণ ভাই জানেন যে কিভাবে কাজটা করতে হয়, তাদের কাছ থেকে এই হেল্পটা নিতে হবে। এটা হচ্ছে সংগ্রহশালা। এরই সঙ্গে একই ডিপার্টমেন্টে একটা আর্কাইভ করতে হবে। এই আর্কাইভটা হচ্ছে বাংলাদেশে একটা বড় সংকট, সব সেক্টরে আপনি কোথাও তথ্য পাবেন না। বাংলাদেশের ক্রিকেটের আপনি কিচ্ছু যদি জানতে চান, তাহলে এটা বের করা খুব দুঃসাধ্য ব্যাপার। আপনি যদি এখন জানতে চান যে 2006 সালে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের সর্বোচ্চ রান স্কোরার কে ছিল, এটা আপনার ঘাম বের হয়ে যাবে। আপনার উপায় কি জানেন? এক হচ্ছে ক্রিকেট আর্কাইভ বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে বছরে 6,500 টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হয়। নেওয়ার পরে খুব এলোমেলো তথ্য, খুব এলোমেলো তথ্য। ক্রিকেট আর্কাইভের মতো এলোমেলো ওয়েবসাইট আমি আমার জীবনে দেখি নাই। ক্রিক ইনফোতে যেরকম ঢুকলে আপনি সবকিছু সাজানো পান, সব স্টার্স, ওখানে তা না। এখন এইটা একটা উপায়, পয়সা দিয়ে কয়জন লোক এটা নিবে। আরেকটা উপায় কি? আরেকটা উপায় হচ্ছে প্রথম আলোর একটা নিজস্ব আর্কাইভ আছে, আমি জানি না আরো কোনো মিডিয়ার আছে কিনা। প্রথম আলোর একটা নিজস্ব আর্কাইভ আছে, ওখানে পলাশ নামে একটা ছেলে আছে, পলাশকে এখন আছে কিনা আমি নিশ্চিত না, ওই আর্কাইভটা তৈরি করছে। যদিও প্রথম আলো আর্কাইভিং এর, প্রথম আলো বা তার পূর্বসূরি ভোরের কাগজে, ওরা আর্কাইভিং এর গুরুত্ব দেয় সেই আদিকাল থেকে।
শুরুতে খোকন ভাই, এখন যিনি দেশ রূপান্তরের ক্রীড়া সম্পাদক, খোকন ভাই ছিলেন ওদের আর্কাইভিং ব্যাপারটা দাঁড় করানো। তখন তো ডিজিটাল প্রসেস ছিল না, এখন ওরা একটা ডিজিটাল করছে, কিন্তু এটা তো ওরা শেয়ার করবে না কারোর সঙ্গে। তাহলে বাকি যে জুনিয়র সাংবাদিক আছে শত শত, বা এই যে ফেসবুকে ক্রিকেট উৎসাহী এত মানুষ আছে, এরা তথ্য কোথায় পাবে? এদের তথ্য পাওয়ার জায়গা হবে তো ক্রিকেট বোর্ড। সারা পৃথিবীতে তাই হয় যে ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট থাকে, সেখানে সব কিছু থাকে। আপনি একেবারে বুলবুল তার জীবনে প্রথম ম্যাচ কোথায় খেলতে নামছিল, কোথায় কি করতে নামছিল, যতদূর ডাটা পাওয়া যায় সব ডাটা আছে। তো সব ডাটা আছে ক্রিকেট আর্কাইভেই আছে। এটা আপনি দুইটা বাচ্চারে যদি বসায় দেন, বুঝায়, একটা লোক যদি একটু লিড করে যে আর্কাইভ কিভাবে করতে হয়, সে এটা 6 মাসের ব্যাপার একটা আর্কাইভ দাঁড় করায় ফেলা। আমাদের দেশে সব তথ্য সুন্দর সাজায় একটা ওয়েবসাইটে তুলে ফেলা যাবে। আমি রানিং লাইভ স্কোরের কথা বলতেছি না। আমাদের এই ক্রিকেট বোর্ড আর্কাইভ মানে আবার বোঝে হচ্ছে রানিং লাইভ স্কোর এবং কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এগুলো না। টোটাল ক্রিকেটকে আপনার একটা স্ট্যাটিস্টিক্যাল ফর্মে আনতে হবে, যেখানে খুঁজলে সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে, আপনার হিস্ট্রির ইচ অ্যান্ড এভরিথিং। শুধু ডাটা না, শুধু স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট না, এখানে এই আর্কাইভে থাকবে হচ্ছে বড় বড় লেখা, বই, বাংলাদেশের ক্রিকেটকে যা কিছু রিপ্রেজেন্ট করে। এই যে দেবব্রত দা এত বড় একটা পিএইচডি করলো গবেষণা করে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, কোথায় সেই জিনিসের প্রতিফলন ক্রিকেট বোর্ডে আছে? ওই জিনিসকে রিপ্রেজেন্ট করতে হবে, নানা রকম জিনিস এই আর্কাইভে থাকবে। এই অধম দুই একটা বই লিখছে বাংলাদেশের বিভিন্ন উল্লেখযোগ্য জিনিস নিয়ে, সেগুলোর রিপ্রেজেন্টেশন থাকতে হবে, নানা রকম জিনিস। 97 আইসিসি ট্রফি জয়ের পরদিন পয়লা বৈশাখ ছিল না, ওই দিন পয়লা বৈশাখ ছিল। ইদানিং প্রায়ই আমাদের সিনিয়ররা ভুলে যান এবং এটা নিয়ে কথাবার্তা বলে তারপর ঠিক কোথায়, ও আচ্ছা ওই সময় আমরা এই নিয়মে পয়লা বৈশাখ করতাম, ওই সময় ছিল পরদিন। এই যে ব্যাপারগুলো, ওই সময় তো বাচ্চারা এরকম ক্লিক করবে মোবাইলটা ইয়ে দিয়ে, ল্যাপটপে বা মোবাইলে, দেখতে পাবে যে পরদিন পত্রিকায় কি কি নিউজ আসছিল, ওইভাবে সাজানো থাকবে। আপনি দুনিয়ার সব নিউজ পেপার কাটিং থাকবে ওখানে। আজকাল এগুলো করা খুবই সোজা। ন্যাশনাল আর্কাইভ আছে, আমাদের ন্যাশনাল আর্কাইভের কাছে হেল্প চাইলে, মানে আমার ডেটগুলো ওদেরকে দিতে হবে, দিলে ওরা একদম ডেট ওয়ারি ডিজিটাল ভার্সন দিয়ে দিবে আপনাকে, প্রত্যেকটা পত্রিকা। যাই হোক, এগুলো তো টেকনিক্যাল ব্যাপার, কিভাবে তারা করবে তারা জানে। মানে আমরা একটা মিউজিয়াম প্লাস আর্কাইভ চাই। লাস্ট বাট নট লিস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার ধারণা বুলবুল ভাই এটার ইম্পর্টেন্স ভালো বোঝেন, অ্যাজ উনি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে দেখছেন, আইসিসির সঙ্গে কাজ করছেন। প্রপার ডিজিটালাইজেশন, একদম ক্রিকেট বোর্ডকে ডিজিটালাইজেশন করেন, ক্রিকেট বোর্ডকে না, বাংলাদেশের ক্রিকেটকে ডিজিটাল করেন। মানে একদম ধরেন তেঁতুলিয়ার কোনো একজন কোচ, ওই প্রান্তিক কোচ যেটা বুলবুল ভাই তার এই মূল প্রপোজালে রাখবেন, এইটাকে ডিজিটালাইজেশনের পার্টেও আনতে হবে। যে একদম তেতুলিয়ার একজন কোচ, সে জানতে চায় যে টেকনাফের একটা খেলোয়াড় গত বছর খুব জোরে বল করছে, ওর অ্যাভারেজ পেস ছিল কত, ওর সর্বোচ্চ পেস ছিল কত, ওর রিলিজ পয়েন্টটা কোথায়, অমুক তমুক, পুরোটা দেখতে চায়। এই যে সব কিছু ডিজিটালি অ্যাভেলেবেল করা কোচদের জন্য, খেলোয়াড়দের জন্য, এটা মারাত্মক জরুরি। আজকে আমাদের যেসব রিসোর্স আছে, এইসব রিসোর্সে ক্রিকেটারদের কোচদের সেভাবে অ্যাক্সেস নাই। মানে বিসিবির কোচদেরও তাদের কোনো তথ্য পাইতে জান বের হয়ে যায়। এইটা আদিমকালের মতো ব্যবস্থা হয়ে আছে, এখনো তারা প্রপারলি সব তথ্যে ইয়ে করতে পারে না। ওই যে আমি দেখি ইদানিং একটা ভালো কাজ হয়েছে, একটা অ্যাপ করছে বিসিবি, সেই অ্যাপটাও থার্ড পার্টি দিয়ে চালায়, এটা খারাপ কাজ। থার্ড পার্টি দিয়ে এগুলো চালানো যাবে না, দুদিন পরে এটা নিয়ে কেলেঙ্কারি হবে। ওই জায়গায় কিছু জিনিস হয়েছে, যেমন ইম্প্যাক্ট স্ট্যাটিস্টিক্স গুলো থাকে, ওটা যে কেউ অ্যাক্সেস করতে পারে। আরো 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 এটার জন্য আপনাকে আসলে এই প্রপার ডিজিটালাইজেশনের জন্য যেটা করতে হবে, আপনার ডাটা স্ট্রেংথ অনেক বাড়াইতে হবে। মানে নাসুভাই যে অংশটা দেখে ডাটা অ্যানালাইসিস, ওই অংশটা যত বড় হবে, অংশটা যত প্রপারলি কাজ করবে, এটার সঙ্গে নানা রকম ডাটা সায়েন্সের লোকজন, স্পোর্টস সায়েন্সের লোকজন যুক্ত হবে, তাতে ওই ওই অংশটাও সমৃদ্ধ হবে। একই সঙ্গে পুরো জিনিসটা যখন ডিজিটাল অ্যাক্সেস হবে, তখন অ্যাকচুয়ালি প্রপার ডিজিটালাইজেশন হবে। আমাদের ক্রিকেটটা যদি ডিজিটাল না হয়, আপনি যদি ইন্ডিয়ান এনসি এর দিকে দেখেন, তাহলে ওদের যে সাকসেস, এটা একটা বড় কারণ হচ্ছে ডিজিটালাইজেশন। ওরা পুরো জিনিসটা ডিজিটাল করে ফেলছে। ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো কোচ, যে কোনো খেলোয়াড়, যে কোনো ডাটা অ্যাক্সেস করতে পারে। তার শুধু দরকার জানা যে আমি কি খুঁজতেছি। একজন সূর্য কুমার যাদব আজকে যদি সাউথ আফ্রিকা ট্যুরে গিয়ে কোনো ইনজুরিতে পড়ে, যে মুহূর্তে এনসিএতে জানানো হবে, এনসিএর ওর যে কোচ অ্যাসাইনমেন্ট পাবেন, ও একদম প্রথম দিন থেকে শুরু করে গতকালকে পর্যন্ত কি ধরনের বল খেলছে, কোন অ্যাপ্রোচে খেলছে, এখন ওর ইভালুয়েশনটা কি হয়েছে, কি কারণে ইনজুরিতে পড়লো, সব কিছুর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সে ওখান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারবে বা দেখে নিতে পারবে।
এই জিনিসটা করতে হবে, আমাদের প্রপার ডিজিটালাইজেশন করতে হবে। আমি ডিজিটালাইজেশনের লোক না, ফলে সবকিছু আমি আপনাদের বুঝায় বলতে পারবো না। এটার জন্য যোগ্য লোক আছেন বাংলাদেশে, বহু যোগ্য লোক আছে। এটা নাসু ভাইয়ের দায়িত্ব দিলে নাসু ভাই এটা একটা প্রপার শেপ দিয়ে দিতে পারবে। নাসু ভাই জানে কোন সব পোলাপান এগুলা নিয়ে খুব ভালো কাজ করতেছে। ফলে আমি আসলে এই 5টা জায়গায় প্রত্যাশা করি। আমি মনে করি বুলবুল ভাইয়ের জন্য সময় মোটেও কম না, 100 দিনের উপরে সময়। 100 দিন মানে অনেক বড় ব্যাপার রে ভাই, অনেক বড় ব্যাপার। আমরা ছোট করে না দেখি, ছোট করে বুলবুল ভাইয়ের প্যানিক করার দরকার নেই। সবাই মিলে বুলবুল ভাইয়ের বলেন যে বুলবুল ভাই প্রপার ইনিংস খেলেন, আগে সেট হন। কালকে যে প্রেজেন্টেশনটা দিবেন ওটা হচ্ছে আপনার সেট হওয়া, ওই সময় আস্তে আস্তে সেট হন, তারপরে আস্তে আস্তে খেলেন। আমরা তো জানি সত্যি সত্যি আপনাকে এখন দুমদাম পিটাইতে হবে। টি-20 ইনিংস না হোক, বাস বলের নিচে নামার কোনো সুযোগ নাই, স্ট্রাইক রেট 100 নিচে নামালে চলবে না। তারপরেও আপনার একটু আশ্বস্ত করতেছি, অনেক টাইম আছে, অনেক টাইম আছে, 100 দিন টাইম আছে। প্রপার ইনিংস খেলেন, আপনার একটা প্রপার ইনিংস বাংলাদেশের ক্রিকেটকে বাঁচায় দিতে পারে। বাংলাদেশ ক্রিকেট ভাই মরতে বসছে, আমরা এটা দেখতে চাই না। আমি আবারও বলি, বাংলাদেশের ফুটবলের মহা উত্থান হচ্ছে, এতে আমাদের চেয়ে গর্বিত কেউ নাই। আমরা তো দুটো উত্থান একসঙ্গে দেখতে চাই, দুটো উড়ন্ত অবস্থা দেখতে চাই। সেই জায়গাটায় নেওয়ার একমাত্র উপায়, দিস ইজ দ্য লাস্ট চান্স। আমি সবসময় বলি হাই টাইম, হাই টাইম শেষ, এখন লাস্ট টাইম, এখন লাস্ট চান্স। এই লাস্ট চান্সটা কাজে লাগুক। সবার কাছে দাবি রইল যে একটু প্রার্থনা করবেন বাংলাদেশের ক্রিকেটের জন্য, বুলবুল ভাই যেন কাজটা করে যেতে পারে। সবার জন্য শুভেচ্ছা।